পর্যায় সারণীর আমরা যে সিকোয়েন্স ভিডিওগুলো দিচ্ছিলাম, আজকে তার 3 নম্বর লেকচার। দেখো আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো আমাদের বাম দিকে লেখা আছে। সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম। আমরা একটু এটার ডেফিনেশনটা বা সংজ্ঞাটা একটু লিখে নিই। মৌলের যে সকল ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। মৌলের যে সকল ধর্মকে তাদের পর্যায়বৃত্ত ধর্ম বলে। তাহলে পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞাটা হচ্ছে এরকম: মৌলের যে সকল ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তন হয়, সেই সকল ধর্মকে তাদের পর্যায়বৃত্ত ধর্ম বলে। অর্থাৎ পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে এই ধর্মগুলো পরিবর্তন হয়, এই জন্য এদেরকে পর্যায়ক্রমিক পরিবর্তন বলে। এবং এই যে ধর্মগুলো যেগুলো পর্যায়ক্রমিক ভাবে পরিবর্তন হয় তাদেরকেই মূলত পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো এইরকম পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে কি কি আছে দেখো। আমরা প্রথমে যে পর্যায়বৃত্ত ধর্মটার নাম লিখছি তার নাম হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এর সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন মৌলের নিউক্লিয়াস নিউক্লিয়াস হতে যোজনী স্তরের মধ্যবর্তী দূরত্বকে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলে। তাহলে আকার বা ব্যাসার্ধের সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন মৌলের নিউক্লিয়াস হতে অর্থাৎ কেন্দ্র থেকে যোজনী স্তর। যোজনী স্তর কোনটা আমরা জানি, সর্বশেষ শক্তি স্তর। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরকে তার যোজনী স্তর বলে। তাহলে নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকেই মূলত পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের কক্ষপথ আছে দুইটা, এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো লিথিয়ামের এই যে নিউক্লিয়াস হতে শেষ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব এইটাই মূলত তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এখন এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধগুলো কিভাবে নির্ণয় করতে হয়? আমরা জানি এই হচ্ছে মৌলের কেন্দ্র বা নিউক্লিয়াস, আর এটা হলো কক্ষপথ ধরে নিলাম। তো এই যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে সেই ইলেকট্রনগুলোর আমরা জানি একই সাথে দুইটা রাশির মান নির্ণয় করা যায় না বা নিশ্চিতভাবে বলা যায় না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে তোমরা যারা জানো, যে একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করলে ভরবেগ অনিশ্চিত হয়ে যায়, আবার ভরবেগ নির্ণয় করলে অবস্থান অনিশ্চিত হয়ে যায়। তার মানে ইলেকট্রনটা সবসময় গতিশীল থাকার কারণে নিশ্চিতভাবে এর অবস্থান বলা কঠিন। তাহলে নিউক্লিয়াস থেকে আমরা সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে নির্ণয় করতে পারি বা ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে একই মৌলের দুইটা পরমাণু, যেমন ধরো এটা হাইড্রোজেনের একটা পরমাণু, একইভাবে আমরা আর একটা হাইড্রোজেনের পরমাণু নিলাম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এই হলো তার কক্ষপথ। তাহলে এই যে দুইটা হাইড্রোজেন পরমাণুর
ইলেকট্রন কোথায় আছে আমরা নিশ্চিতভাবে হয়তো বলতে পারবো না, কিন্তু এই দুইটা পরমাণুর কিন্তু নিউক্লিয়াস দুইটা স্থির। অর্থাৎ স্থির দুইটা বিন্দু হচ্ছে এই পরমাণুর নিউক্লিয়াস এবং এই পরমাণুর নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াসের দূরত্ব আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এরকম একই মৌলের দুইটা পরমাণুর মধ্যবর্তী নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলে আন্ত নিউক্লিয়ার দূরত্ব। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই দুইটা নিউক্লিয়াসের দূরত্ব অর্থাৎ আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বের করার পর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়ে যায়, এই যে নিউক্লিয়াস থেকে পরিধি পর্যন্ত অর্থাৎ কক্ষপথ পর্যন্ত দূরত্ব আমরা পেয়ে যাই। আর এই নিউক্লিয়াস থেকে কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, এটাকেই মূলত বলে হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। তাহলে আমরা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একই মৌলের দুইটা পরমাণুকে পাশাপাশি স্থাপন করে আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে 2 দিয়ে ভাগ করে আমরা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখব, যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা কত ধরনের আছে। প্রথমে হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ, এরপরে হলো সমযোজী ব্যাসার্ধ, তারপরে হলো ধাতব ব্যাসার্ধ। আর পারমাণবিক ব্যাসার্ধ তো আমরা দেখলাম যে একই মৌলের দুইটা পরমাণুকে পাশাপাশি স্থাপন করে আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে আমরা 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, আয়নিক ব্যাসার্ধ কাকে বলে? আয়নিক ব্যাসার্ধ হচ্ছে আয়নিক যৌগ কি কি দিয়ে তৈরি হয়? ধাতু প্লাস অধাতু। তো একটা ধাতু এবং অধাতুকে আমরা যদি পাশাপাশি স্থাপন করি, করে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আয়নিক ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ আয়নিক যৌগে উপস্থিত ধাতু অধাতুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হয় হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধ কি বলবো? সমযোজী যৌগে কে কে উপস্থিত থাকে বা সমযোজী যৌগ কারা গঠন করে? দুই বা ততোধিক অধাতু। তাহলে সমযোজী যৌগে উপস্থিত অধাতু দ্বয়ের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলবো হচ্ছে আমরা সমযোজী ব্যাসার্ধ। এবার আসি ধাতব ব্যাসার্ধের কথা যদি বলি। আচ্ছা, ধাতব কেলাসের মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে, ধাতব কেলাসের দুইটি ধাতব পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ সংজ্ঞা যখন যে সংজ্ঞাটা চাইবে, তুমি এটার ভিত্তিটা বা তোমার হচ্ছে এটার মূল জায়গাটা চিন্তা করবা। যেমন ধরো আয়নিক ব্যাসার্ধ যখন বললো, আয়নিক যৌগ কি দিয়ে তৈরি হয়? ধাতু আর অধাতু। তাহলে ধাতু অধাতুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক হলো আয়নিক ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী যৌগে উপস্থিত থাকে অধাতু। তাহলে দুইটা অধাতু যারা সমযোজী যৌগে উপস্থিত, এরকম অধাতু দ্বয়ের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক হলো সমযোজী ব্যাসার্ধ। আর ধাতব কেলাসে উপস্থিত দুইটি ধাতব পরমাণুর আন্তঃনিউক্লিয়ারের দূরত্বের অর্ধেক হলো ধাতব ব্যাসার্ধ। এইভাবে আমরা হচ্ছে ব্যাসার্ধের সংজ্ঞাগুলো বলবো। এখন আসি, এই যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এটাকে আমরা বলছিলাম যে এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে এটার পরিবর্তন ঘটে। তো পারমাণবিক আকার বা ব্যাসার্ধকে আমরা এইভাবে চিন্তা করি। ধরে নাও এটা হচ্ছে একটা পর্যায় সারণীর একটা পর্যায় এবং এইটা হলো গ্রুপ। তো আমরা এখানে যে ডিরেকশনটা দেখাইলাম সেটা হচ্ছে একই পর্যায়ের, এটা হলো বাম দিক আর এটা হলো ডান দিক। একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি আমরা, হ্যাঁ, আর গ্রুপে উপর থেকে নিচে যাচ্ছে, এটা হলো উপর থেকে নিচে। এখন একই পর্যায়ের বাম থেকে ডানে এবং গ্রুপে উপর থেকে নিচে এই আয়নিক পারমাণবিক আকার বা ব্যাসার্ধের পরিবর্তন হয়, বাড়ে না কমে সেটা আমরা এখান থেকেই অবজার্ভ করে বলবো। আমি একই পর্যায়ের কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এর ইলেকট্রন বিন্যাস 1s2 অর্থাৎ এটার ইলেকট্রন বিন্যাস 2 নম্বর শক্তি স্তরে শেষ হয়। একইভাবে লিথিয়ামের পরবর্তী মৌলকে বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4, ইলেকট্রন বিন্যাস 1s2 বেরিলিয়ামের পরে হলো বোরন, 1s2 দেখো এদের প্রত্যেকেরই ইলেকট্রন বিন্যাস 2টা করে কক্ষপথ আছে। এটা নিউক্লিয়াস 1,
2, এই লিথিয়ামের একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে, বেরিলিয়ামের 2টা ইলেকট্রন, আর বোরনের হলো 3টা ইলেকট্রন। অর্থাৎ আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি কক্ষপথ সংখ্যা সেম থাকতেছে, কিন্তু শেষ শক্তি স্তরে দেখো একটা করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা শেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো একটা, এটা 2টা, আর এটা হলো 3টা। তার মানে আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষপথ সমান থাকলেও শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এখন শেষ শক্তি স্তরে কি শুধু একটা করে ইলেকট্রনই বাড়তেছে? না, সাথে সাথে দেখো এদের একটা করে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এর প্রোটন 3টা, এর প্রোটন 4টা, এর প্রোটন 5টা। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে ধরে নাও এটা লিথিয়াম, লিথিয়ামের নিউক্লিয়াসে 3টা প্রোটন অর্থাৎ 3টা পজিটিভ চার্জ আছে, এবং শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বা একটা নেগেটিভ চার্জ আছে। তাহলে একটা নেগেটিভ চার্জ বা ইলেকট্রনের প্রতি 3টা প্রোটনের যে আকর্ষণ বল কাজ করবে, লিথিয়ামের পরে যে মৌল বেরিলিয়াম, তার আবার নিউক্লিয়াসে 4টা প্রোটন আছে, 4টা প্রোটন এবং শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন। তাহলে এই 2টা ইলেকট্রনের প্রতি এই 4টা প্রোটনের আকর্ষণ লিথিয়ামের যে 3টা প্রোটন ছিল তার থেকে বেশি হবে। অর্থাৎ আমি যত বাম থেকে ডানে যাব, মৌলের নিউক্লিয়াসের প্রতি শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর আকর্ষণ বেড়ে যাবে। আকর্ষণ যত বেশি হবে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে তত সরে আসবে। আর সরে আসা মানে আকার ছোট হয়ে যাওয়া। তার মানে আমি যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাহলে কি হবে? পারমাণবিক আকার হ্রাস পাবে বা কমে যাবে, হ্রাস পায়। ঠিক আছে? তাহলে এই হ্রাস পাওয়ার কারণগুলো আমরা কি কি পাইলাম? নাম্বার 1 হচ্ছে হ্রাস পাওয়ার কারণগুলো আমরা কি কি পাইলাম? নাম্বার 1 হলো শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার 2 হলো নিউক্লিয়াসে একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসে একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার 3 হলো কক্ষপথ সংখ্যা সমান থাকে। কক্ষপথ সংখ্যা সমান থাকে। আচ্ছা, ফলে কি হয়? 4 নম্বরে আমরা ফলাফলটা লিখব। ফলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। ঠিক আছে? তো শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে সরে আসবে, অর্থাৎ আকার ছোট হয়ে যাবে। তো আমরা কারণ হিসেবে এই কারণগুলো লিখবো। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন যদি আসে যে একই পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক আকারের কি পরিবর্তন হয়, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক আকার হ্রাস পায়। কেন পায়? কারণ হলো এগুলো: শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে একটি করে প্রোটন বাড়ে, কক্ষপথ সংখ্যা সমান থাকে, ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে কিছুটা সরে আসে, ফলে আকার ছোট হয়ে যায়। একই কথা যদি আমরা গ্রুপের ক্ষেত্রে বলি, দেখো যে একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, তাহলে আকারের কি পরিবর্তন হবে। দেখো, আমরা যদি একই গ্রুপে যাই, যেমন হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মৌল, এটার ইলেকট্রন বিন্যাস 1s1। 1 নম্বর গ্রুপের দ্বিতীয় মৌলটা হলো লিথিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। এর পরের মৌলটা হলো সোডিয়াম 11, এটার ইলেকট্রন বিন্যাস শেষ হয় 3s1 এ গিয়ে। দেখো, আমি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে যেটা পাই, সেটা হচ্ছে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা প্রত্যেকেরই একটা করে, অর্থাৎ সমান। কিন্তু আমরা যত উপর থেকে নিচে যাচ্ছি তত একটা করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো কক্ষপথ বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ আকারটা বড় হবে, বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ওকে, এখন কেন বৃদ্ধি পায় আমরা যদি কারণগুলো লিখি, তাহলে লিখব একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলের ইলেকট্রন বিন্যাসে নতুন একটি করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াস এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান থাকে।
ফলে শেষ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পাওয়ায় আকর্ষণ কমে যায়, ফলে আকার বড় হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে এবং গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক আকারের কি পরিবর্তন হয়। এই পারমাণবিক আকারের পরিবর্তনের কারণ যদি তোমার মাথায় সেট করতে পারো, তাহলে বাকি যে কোনো ধর্মগুলো সম্পর্কে তুমি সহজেই লিখতে পারবা। কারণ কি, পারমাণবিক আকার যে দিকে পরিবর্তন হবে, অর্থাৎ যেদিকে বৃদ্ধি পায়, বাকি ধর্মগুলো সেদিকে কমে যায়। আবার পারমাণবিক আকার যেদিকে গেলে কমে যায়, বাকি ধর্মগুলো সেদিকে গেলে বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি বলি, ধরো পারমাণবিক আকার বাম থেকে ডানে পর্যায়ে বাম থেকে ডান গেলে আমরা দেখলাম যে আকার হ্রাস পায়। তাহলে বাকি যে ধর্ম আছে, যেমন আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে বাম থেকে ডানে। তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। তার মানে কি, পারমাণবিক আকারের উল্টা। একইভাবে যদি আমি গ্রুপের কথা বলি, যে একই গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, একই গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক আকার বৃদ্ধি পেলে বাকি ধর্মগুলো সব কমে যাবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমবে, ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে গেলে কমবে, তড়িৎ ঋণাত্মকতাও উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায় বা কমে যায়। এখন আসি যে পারমাণবিক আকারের সাথে আমরা সম্পর্কটা দেখলাম, কিন্তু আয়নীকরণ শক্তিটা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু জানি। আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, অবশ্যই মৌলটাকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, নেওয়ার পরে সেখান থেকে 1 মোল পরমাণু থেকে 1 মোল করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। যেমন আমি সোডিয়ামের কথা যদি বলি, ধরো সোডিয়াম তো সলিড অবস্থায় থাকে, প্রথমে এটাকে তাপ দিয়ে লিকুইড স্টেটে নিতে হয়, লিকুইড স্টেটে নিলে তারপরে আবার তাপ দিলে এটা কি হয়, গ্যাসীয় স্টেটে যায়, সোডিয়াম গ্যাসাস স্টেটে যায়, গ্যাসীয় অবস্থায় যায়। এই গ্যাসীয় অবস্থায় যাওয়ার পর 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরায়ে 1 মোল সোডিয়াম আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে এখানে যেই শক্তিটা লাগে সেটাই হচ্ছে তার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। এই যে এখান থেকে সলিড থেকে তুমি যে লিকুইড করলা, এখানে যে তাপ শক্তি লাগে এটা কিন্তু তার গলনাঙ্ক, এটা হলো তার গলনাঙ্ক। আবার লিকুইড থেকে তুমি গ্যাসীয় স্টেটে নিলা, এটা কিন্তু তার স্ফুটনাঙ্ক। এগুলো কি আয়নীকরণ শক্তি বলা যাবে না, ঠিক আছে, এগুলো আয়নীকরণ শক্তি না। আয়নীকরণ শক্তি হচ্ছে এটাকে গ্যাসীয় স্টেটে নেওয়ার পর 1 মোল করে ইলেকট্রন সরায়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগবে সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এখন আসি, এই আয়নীকরণ শক্তি আমরা দেখলাম একটু আগেই যে পারমাণবিক আকারের উল্টা, অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ে আর গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে। আচ্ছা, আমরা দেখি এটার কারণগুলো। দেখো, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায়, ঠিক যেই কারণে পারমাণবিক আকার কমে যায় ঠিক একই কারণে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। যেমন
আমরা লিখছিলাম যে ধরো লিথিয়াম 3 নম্বর পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল, 3 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল, এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই না? তো দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, যার ইলেকট্রন বিন্যাস শেষ হয় 2s1 এ। লিথিয়ামের পরে বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 4, এটার ইলেকট্রন বিন্যাস শেষ হয় 2s2 তে। তাহলে দেখো আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে এবং নিউক্লিয়াসে প্রোটন বাড়তেছে, ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে দেখাই যে ধরো এইটা নিউক্লিয়াস 1, এই 2 নাম্বার কক্ষপথ, লিথিয়ামের 3টা প্রোটন ছিল, এই হলো তার শেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রনের প্রতি 3টা প্রোটনের যে আকর্ষণ বল, বেরিলিয়ামের আবার নিউক্লিয়াসে প্রোটন হলো 4টা আর শেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো 2টা। তাহলে এই 2টা ইলেকট্রনের প্রতি 4টা প্রোটনের আকর্ষণ বল বেড়ে যাবে। তো বেড়ে গেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে কিছুটা সরে আসবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। এখন এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে সরে আসতেছে মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, তাই তাহলে এখান থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলক অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ লিথিয়ামে আকর্ষণ কম ছিল, এই জন্য ইলেকট্রনটা সরানো বেশি সহজ। আর এখানে বেরিলিয়ামে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যাচ্ছে মানে ইলেকট্রনটা অপসারণ করতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, দ্যাট মিনস আয়নীকরণ শক্তিটা বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে মোলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে, ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। তাই শেষ শক্তি স্তর থেকে এক মোল করে ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই আমরা বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এখন তাহলে আমরা যদি একটু পর্যায়ক্রমটা লিখি বা ক্রমটা লিখি, যে দ্বিতীয় পর্যায়ের ক্রমটা যদি লিখি, তাহলে লিথিয়ামের ডানে বেরিলিয়াম, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে। বেরিলিয়ামের ডানে বোরন, আয়নীকরণ শক্তি বেশি। বোরনের ডানে কে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। ঠিক আছে? তো এই হলো আয়নীকরণ শক্তির ক্রম। এখন এইখানে কিছু ব্যতিক্রম কথা আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব, বেরিলিয়াম, বোরন এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম। আচ্ছা, এরপরে তৃতীয় পর্যায়ের যদি আমি ক্রমটা লিখি, তৃতীয় পর্যায়ের ক্রম, তাহলে সোডিয়ামের ডানে আমার হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে ডানে হলো অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই হলো তাদের আয়নীকরণ শক্তির ক্রম হওয়ার কথা। কিন্তু এখানেও দুইটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস এবং সালফার। ব্যতিক্রমটা কি আমরা একটু পরে বলবো। এবার আসি একই গ্রুপে উপর থেকে নিচে। একই গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে দেখো হাইড্রোজেনের নিচে লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2s1 এ শেষ হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3s1 এ গিয়ে শেষ হয়। তার মানে দেখো এই হলো হাইড্রোজেন, একটা ইলেকট্রন, তারপরে লিথিয়াম, এটা হলো 2 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন, এই হলো নিউক্লিয়াস, তারপরে সোডিয়াম, নিউক্লিয়াস 1, 2, 3 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন। তার মানে আমরা যত উপর থেকে নিচে যাচ্ছি আকার তত বড় হচ্ছে, আকার বড় হচ্ছে, কিন্তু সেই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা প্রত্যেকেরই একটা একটা করে অর্থাৎ সমান। তাহলে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বলটা আকার বড় হয়ে যাওয়ার সাথে সাথে কমে যায়। তাহলে সব থেকে কম আকর্ষিত হচ্ছে নিউক্লিয়াসের প্রতি সোডিয়ামের ইলেকট্রনটা এই তিনজনের মধ্যে। তাহলে এই ইলেকট্রনটাকে অপসারণ করা অবশ্যই সহজ হবে, বা কম শক্তি প্রদান করলেই সোডিয়াম ইলেকট্রনটা দান করতে পারবে। তার মানে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বড় হয়ে যাওয়ার কারণে সেই শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, ফলে ওই ইলেকট্রনটাকে অপসারণ করতে কম শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তি কমে যায়। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি হ্রাস পায় বা কমে যায়। এবার আসি আমরা যে এক্সেপশনের জায়গাটা বলছি, যে এই আয়নীকরণ শক্তির মধ্যে কিছু ব্যতিক্রম আছে। দেখো ব্যতিক্রম হলো এখানে যা হওয়ার কথা এটা আমি এখানে লিখছি, কিন্তু যা হবে, দেখো যা হওয়ার কথা কিন্তু যা হবে, যা হবে, দেখো যা হওয়ার কথা বেরিলিয়ামের ডানে বোরন, তাহলে বেরিলিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কিন্তু হবেটা কি, বোরনের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়ামের কম। ঠিক আছে? আবার নাইট্রোজেনের ডানে অক্সিজেন, তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কিন্তু হবে কোনটা, সেটা হচ্ছে নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। একইভাবে ম্যাগনেসিয়ামের ডানে অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, অ্যালুমিনিয়ামের কম। একই কথা ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে, ফসফরাসের ডানে সালফার,
সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হবে ফসফরাসের বেশি। কেন এটা হয় চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা এক্সেপশনের দুইটা মৌল নিয়ে কাজ করি। প্রথমে আমরা যদি নাইট্রোজেন এবং ফসফরাসের কথা বলি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস শেষ হয় 1s2 2s2 2p3 তে শেষ হয়। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, একেবারে নাইট্রোজেনের ডানের মৌলটাই হলো অক্সিজেন, কিন্তু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস শেষ হয় 2p4 এ। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা বেশি স্থিতিশীল, তাহলে অ্যান্সার আসবে হলো নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেনের 2p অরবিটালে 3টা ইলেকট্রন আছে। আমরা জানি অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় সব থেকে বেশি স্টেবল থাকে বা স্থিতিশীল থাকে। তাহলে পিতে 6টা ইলেকট্রন থাকলে সব থেকে বেশি স্টেবল হবে, আবার 3টা থাকলে অর্ধপূর্ণ, এটাও স্থিতিশীল হবে। তাহলে নাইট্রোজেনের দেখো 2p অরবিটালে 3টা ইলেকট্রন আছে, এটা বেশি স্থিতিশীল। অক্সিজেনের আবার 2p অরবিটালে 4টা ইলেকট্রন আছে, তাহলে এটা অর্ধপূর্ণও না, পরিপূর্ণও না। তাহলে এই দুইটার মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হওয়ায় নাইট্রোজেনের শেষ শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে অক্সিজেনের থেকে বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য নাইট্রোজেনের ডানে অক্সিজেন হলেও অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের থেকে কম হয়ে যায়। কথা বুঝতে পারলাম? তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি আসে, তাহলে আমরা এটা ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা দিয়ে ব্যাখ্যা করব। একই কথা যদি আমি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ হয় 3s2 তে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ হয় হলো 3s2 3p1 এ গিয়ে শেষ হয়। তাহলে দেখো এটা 3p অরবিটালে একটা ইলেকট্রন আছে, আর ম্যাগনেসিয়ামের 3s অরবিটাল পরিপূর্ণ। তাহলে এইটা বেশি স্থিতিশীল, এটা অর্ধপূর্ণ পরিপূর্ণ কোনোটাই না, এটার স্থিতিশীলতা তুলনামূলক কম। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হওয়ায় এর শেষ শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে অ্যালুমিনিয়ামের থেকে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই ম্যাগনেসিয়ামের ডানে অ্যালুমিনিয়াম হলেও অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি কম, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। এই হলো ব্যতিক্রম। এবার আসি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তি যদি বুঝে থাকি, তাহলে ইলেকট্রন আসক্তি আমরা বুঝে যাব খুব সহজে। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল করে ইলেকট্রন যোগ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। দেখো, আয়নীকরণ শক্তি হচ্ছে যে পরিমাণ শক্তি দিয়ে 1 মোল ইলেকট্রন সরাতে হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তি হচ্ছে তাপহারী প্রক্রিয়া। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে 1 মোল ইলেকট্রন দিলে 1 মোল ইলেকট্রন দিলে মৌলটাকে যে পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তার মানে এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, তাহলে এটা উৎপাদী প্রক্রিয়া। তাহলে আয়নীকরণ শক্তি হলো তাপহারী প্রক্রিয়া এবং ইলেকট্রন আসক্তি হলো তাপ উৎপাদী প্রক্রিয়া। ঠিক আছে, এখন আসি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির এই দুইজনের মধ্যে সম্পর্ক হলো একই রকম। যেমন আমরা বলছিলাম আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে বৃদ্ধি পায়, আর গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে যায়। আমি বলছিলাম আকারের সাথে এদের সম্পর্ক হলো উল্টা। আকার আমরা জানি বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। তাহলে যেহেতু আকার ডানে গেলে হ্রাস পায়, তার মানে ইলেকট্রন আসক্তি এখানে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এবং গ্রুপে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এখন কেন বৃদ্ধি পায়, কেন হ্রাস পায়, এটা অলরেডি আয়নীকরণ শক্তির মধ্যে আমি বলে ফেলছি যে আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যেমন লিথিয়ামের
2 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন, বেরিলিয়ামের 2 নম্বর শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, তার মানে সেই শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ে এবং নিউক্লিয়াসেও ঠিক একইভাবে একটা করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়, অর্থাৎ আসক্তিটা বেড়ে যায়। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যায় এবং গ্রুপে উপর থেকে নিচে গেলে যেহেতু আকার বড় হতে থাকে, তাই নিউক্লিয়াস থেকে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাওয়ায় আকর্ষণটা কমে যায়, অর্থাৎ আসক্তি কমে যায়। এই হলো ইলেকট্রন আসক্তির পরিবর্তন। এখন ইলেকট্রন আসক্তির মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা গ্রুপ নাম্বার 17-এ যদি যাই, গ্রুপ নাম্বার 17 এর প্রথম মৌল ফ্লোরিন, ফ্লোরিনের নিচে হলো ক্লোরিন। আমরা মাত্র বললাম উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। কিন্তু এটা হওয়ার কথা হচ্ছে উপর থেকে নিচে গেলে কমে যাবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে উপর থেকে নিচে গেলে, অর্থাৎ ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি। তো এখানে কোশ্চেনটা এরকম হয়, ফ্লোরিনের নিচে ক্লোরিন হলেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? ঠিক আছে, ফ্লোরিনের নিচে ক্লোরিন হলেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? তো ইলেকট্রন আসক্তিটা মনে আছে কিনা, ইলেকট্রনকে আকর্ষণ করার যে ক্ষমতা। এখন একটু খেয়াল করব আমরা, ধরো এই হলো ফ্লোরিনের স্ট্রাকচার, ফ্লোরিনের কক্ষপথ হলো 2টা, এটা শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এই হলো তার 7টা ইলেকট্রন। আচ্ছা, আরেকটা হলো ক্লোরিন, এই ক্লোরিনের কক্ষপথ হলো 1 2 3টা, এরও শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন। দেখো ফ্লোরিন এবং ক্লোরিন দুইটা মৌলেরই শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান। এখন আমি এক মোল ইলেকট্রন ধরো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ফ্লোরিন এবং ক্লোরিন দুইজনেরই মাঝামাঝি অবস্থানে রাখলাম। যে আগে ইলেকট্রনটা গ্রহণ করবে ধরে নিতে হবে তার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি। তো কে আগে ইলেকট্রনটা গ্রহণ করবে, আমরা যদি এটাকে এইভাবে উদাহরণ দিই, ধরে নাও এইটা একটা রুম, এইটাও আরেকটা রুম, দুইটা রুম, একটা ফ্ল্যাটে দুইটা রুম আছে। এই রুমে ধরো তোমার 5 জনের ক্যাপাসিটি, 5 জন, আর এই রুমে ধরো 10 জনের ক্যাপাসিটি। তো এই রুমটাতে অলরেডি ধরে নাও 4 জন গেস্ট আছে, আর এই রুমটাতেও 4 জন গেস্ট আছে, কথার কথা। তাহলে নতুন একজন গেস্ট আসলে সে আসলে কোথায় যাবে, বা নতুন একজন গেস্ট আসলে সে কোথায় বসতে রিল্যাক্স ফিল করবে? অবশ্যই এই যে 10 জনের যে ক্যাপাসিটি যে রুমটাতে 4 জন আছে সেটাতে, এখানে 5 জনের ক্যাপাসিটি আছে 4 জন, তাহলে একজন মানে তোমার হচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী আর একজনের জায়গা ফাঁকা আছে, আর এখানে 6 জনের জায়গা ফাঁকা আছে, তাহলে সে অবশ্যই এই জায়গাটাতে বা এই রুমটাতে যাওয়ার ইচ্ছা তার প্রবণতা বেশি হবে। ঠিক এখানেও তাই। এখানে ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথের আকার ক্লোরিনের 3 নম্বর কক্ষপথের আকারের থেকে ছোট হওয়ায় এখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, আর ক্লোরিনের 3 নম্বর কক্ষপথের আকার বড় হওয়ায় ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলক কম। তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় অসীম থেকে যে ইলেকট্রনটা ফ্লোরিনের কাছে আসতেছে সেই ইলেকট্রনের প্রতি এই ইলেকট্রনগুলোর বিকর্ষণটা বেশি, এটাকে বলে রিপালশন। রিপালশন, ঠিক আছে। রিপালশনটা ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম, ঠিক আছে, রিপালশনটা বেশি ফ্লোরিনের, কারণ এর ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই অসীম থেকে যে ইলেকট্রনটা আসতেছে তার প্রতি বিকর্ষণটা বেশি, তাহলে নিঃসন্দেহে ক্লোরিনের আকর্ষণ বেশি। তাহলে আমরা বললাম যে যে ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, বেশি বলে আকর্ষণ করবে তার ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এই প্রশ্নের মূল কথাটা যেটা মনে রাখবা সেটা হচ্ছে আকার আর ইলেকট্রন ঘনত্ব। সেটা হচ্ছে এভাবে সাজাবো যে ফ্লোরিনের আকার ছোট কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি, ক্লোরিনের আকার বড়, ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক ফ্লোরিনের থেকে কম, তাই অসীম থেকে এক মোল ইলেকট্রন আসলে ফ্লোরিনের থেকে ক্লোরিন বেশি বলে আকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। তাহলে আমরা দেখলাম যে ব্যতিক্রম জায়গাটা কি, আমরা কিভাবে সেটার আনসার করব, প্রশ্নটা কিভাবে হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির পরে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু অ্যাডভান্স, অর্থাৎ চ্যাপ্টার 5 এর একটু বেসিক আমাদের একটু লাগবে। এরকম তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা হচ্ছে এরকম, সমযোজী বন্ধনে সমযোজী
বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে আমরা একটু এখানে শেয়ারকৃতটা অ্যাড করে দিই। শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তোমরা চ্যাপ্টার 5 যারা পড়ছো তোমরা জানো যে পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেনটা আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেন দুইটা আংশিক ধনাত্মক হয়, অর্থাৎ পোলারিটি প্রদর্শন করে। এটাকে বলে পোলারিটি। এই যে ডাইপোল তৈরির যে প্রবণতা ক্ষমতা এটাকে পোলারিটি বলে। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটাই অধাতু, এরা একে অপরের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো যে তার নিজের দিকে বেশি বলে টানবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই বন্ধনচর ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে যায়, ফলে অক্সিজেনটা নেগেটিভ এবং হাইড্রোজেনগুলো পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত তৈরি করে, এটাকে বলে ডাইপোল তৈরি করে। এবং ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন গুলো এই যে একদিকে সরে যাচ্ছে এটাকে বলে ইলেকট্রনের বিকৃতি বা ইলেকট্রন মেঘের বিকৃতি বা পোলারায়ন বলে। ঠিক আছে, তাহলে পোলারায়ন ঘটে কখন? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি কার কম এটা আমরা কিভাবে বুঝবো? আমরা দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবো। দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায় এই দুইটা পর্যায়ের মৌলের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবো। তো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে লিথিয়ামের পরে হলো বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তৃতীয় পর্যায়ের মৌল হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওকে, এখন তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ রাখতে হবে না, তুমি চাইলে এটাকে সহজে টেকনিক্যালি মনে রাখতে পারো। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা শুধু মনে রাখবো 1 আর সোডিয়ামের হলো 0.9। এখন 2 নম্বর পর্যায়ের বাকি মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা জাস্ট 0.5 করে যোগ করে করে বের করে ফেলবা। তাহলে লিথিয়ামের 1 হলে বেরিলিয়ামের 0.5 যোগ করলে হবে 1.5, আবার 0.5 যোগ করো, বোরনেরটা হয়ে যাবে 2, বোরনের পরে তার 0.5 যোগ করলে হবে 2.5, তারপরে হবে 3, 3.5। এই অক্সিজেন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, এটাকে আমরা 3.5 ধরতে পারি। আর ফ্লোরিনেরটা 0.5 যোগ করলে হবে 4। ব্যাস হয়ে গেল দ্বিতীয় পর্যায়ের মৌলের তড়িৎ ঋণাত্মকতা। এবার তৃতীয় পর্যায়ের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতায় শুধু সোডিয়ামেরটা মনে রাখবো 0.9, বাকিগুলো কিভাবে বের করব? 0.3 করে যোগ করব। ঠিক আছে, পর্যায়ক্রমে। তাহলে 0.3 যদি যোগ করি 0.9 এর সাথে হবে 1.2, তারপরে আবার 0.3 যোগ করলে হবে 1.5, তারপরে 1.8, তারপরে 2.1, তারপরে হবে 2.4। এই হয়ে গেল তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা তুমি যদি মনে রাখতে পারো বা এই টেকনিক্যালি মনে রাখতে পারো তাহলে যে কোনো প্রশ্নের আনসার তড়িৎ ঋণাত্মকতা থেকে তুমি করতে পারবা। এখন দেখো এই যে পর্যায় সারণীর ফ্লোরিন তার তড়িৎ ঋণাত্মকতা কত? 4। এটা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা। তার মানে পর্যায় সারণীর মধ্যে যতগুলো মৌল আছে সব মৌলের থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলো ফ্লোরিনের। কেন বেশি? দেখো আমরা পর্যায় ভিত্তিক ধর্ম যেহেতু তড়িৎ ঋণাত্মকতা, এটা আমরা দেখো এখান থেকে প্রমাণ বলতে পারি যে লিথিয়ামের নিচে সোডিয়াম, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1, সোডিয়ামের হলো 0.9, অর্থাৎ উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, হ্রাস পায়। এবার বাম থেকে ডানে এই যে আমরা যোগ করে করে বের করছি তার মানে বৃদ্ধি পায়, তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এখন তোমার প্রশ্ন যদি বলে যে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল ব্যাখ্যা করো, মৌল ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? প্রথমে আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা লিখব, তারপরে লিখব যে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। পর্যায় সারণীতে ফ্লোরিন সবার ডানে এবং সবার উপরে অবস্থিত, এই জন্য তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তাই বলা হয়
ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। এবং তুমি চাইলে তড়িৎ ঋণাত্মকতার মানটাও তুমি বলে দিতে পারো, সেটা হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4। এই হলো তড়িৎ ঋণাত্মকতা রিলেটেড যত কথা বা প্রশ্ন যদি আসে ফ্লোরিন থেকে আসবে। পর্যায়ক্রমিক পরিবর্তন যদি বলে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে। আমি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাটাও তোমাদের একটু লিখে দিই। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.2, তার মানে উপর থেকে নিচের দিকে দেখো তড়িৎ ঋণাত্মকতা কমে যাচ্ছে, আর বাম থেকে ডানে যাওয়াতে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে। এই হলো লেকচার 4। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তড়িৎ ঋণাত্মকতার পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।